বন্ধুরা, আমার নাম শারমিন। আমি এক মধ্যবিত্ত পরিবারের খুব সাধারণ একটা মেয়ে। আমার পৃথিবীটা খুব ছোট। আমার বাবা মা আর আমার বড় বোন সাদিয়া আপু। সাদিয়া আপু আমার শুধু বোন নয়, আমার সবচেয়ে কাছের বন্ধু। তার বিয়েটা যখন ঠিক হলো, আমাদের পরিবারে যেন আনন্দের বন্যা বয়ে গেল। আমার দুলাভাই রিমন ভাই ছিলেন আমাদের সবার মধ্যমণি। তিনি দেখতে স্মার্ট ছিলেন আর তার ব্যবহারও ছিল ভদ্র ও নম্র। নামকরা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করতেন তিনি। আমার বাবা মা এমন জামাই পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। আমি নিজেও রিমন ভাইকে অসম্ভব শ্রদ্ধা করতাম। তার মতো জ্ঞানী, বুদ্ধিমান এবং সফল একজন মানুষকে আমার বোনের স্বামী হিসেবে পেয়ে আমি এবং আমাদের পরিবার গর্ববোধ করতাম। আমাদের বাড়িতে তার আসা যাওয়া বাড়ার সাথে সাথে আমি মুগ্ধ হয়ে তার কথা শুনতাম। তিনি বিশ্বের নানা বিষয়ে অবগত ছিলেন। কত বিষয় নিয়ে তার দারুণ জ্ঞান! আমার পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু নিয়েই তিনি এমনভাবে কথা বলতেন যেন তিনি পরিবারেরই একজন অভিভাবক। আমি তখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি। পৃথিবীটাকে বোঝার চেষ্টা করছি মাত্র। রিমন ভাই আমার কাছে ছিলেন এক অনুকরণীয় মানুষের প্রতিচ্ছবি। তিনি আমাকে প্রায়ই বলতেন, শারমিন, দুনিয়াটা অনেক বড়, শুধু বইয়ের পাতায় মুখ গুজে থাকলে চলবে না, তোমাকে আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমি তার কথাগুলো খুব গুরুত্ব সহকারে নিতাম। সাদিয়া আপুর বিয়ের পর আমাদের বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেল, কিন্তু রিমান ভাই আপুকে নিয়ে প্রায়ই বেড়াতে আসতেন। তিনি বাড়িতে এলে পুরো পরিবেশটাই যেন প্রফুল্ল হয়ে উঠত। আমার জন্য নিয়ে আসতেন চকলেট, বই আর নানা রকম ছোটখাটো উপহার। আমি আপুর কাছে প্রায়ই বলতাম, আপু, তুই সত্যি খুব ভাগ্যবান, রিমন ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছিস। আপু হাসত, তার চোখে মুখে থাকত রাজ্যের সুখ। আমি ভাবতাম, আপুর জীবনটা কি সুন্দরভাবেই না গুছিয়ে গেল। রিমন ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা আর বিশ্বাস দিন দিন বেড়েই চলছিল। ধীরে ধীরে রিমন ভাই আমার সাথে অনেক বেশি সহজ হতে শুরু করলেন। তিনি আমার সাথে বন্ধুর মতো করে কথা বলতেন। আমার ভার্সিটির গল্প, বন্ধুদের কথা, এমনকি আমার ছোটখাটো চিন্তা বা আগ্রহের বিষয়েও তিনি মন দিয়ে শুনতেন। আমি অবাক হতাম, এত ব্যস্ত একজন মানুষ আমার মতো সাধারণ মেয়ের কথা এত মনোযোগ দিয়ে কিভাবে শোনেন। তিনি বোঝাতেন, জীবনে বড় হতে হলে শুধু পড়াশোনা করলেই হয় না, মানুষকে বুঝতে জানতে হয়, বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমি তার এই সৌজন্যমূলক আচরণে স্বস্তি বোধ করতাম আর তাকে বড় ভাইয়ের মতোই ভাবতাম। কিন্তু একদিন হঠাৎ এক ঘটনার পর মনে একটু সন্দেহ জাগল। সেদিন আপু আর মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। আমি বসার ঘরে বই পড়ছিলাম। রিমন ভাই তার ল্যাপটপে কাজ করছিলেন। হঠাৎ তার ফোন বেজে উঠল। তিনি ফোনটা কানে নিয়েই কেমন যেন অস্থিরভাবে উঠে গেলেন বারান্দায়। আমি স্পষ্ট শুনতে পেলাম তিনি নিচু গলায় কাউকে বলছেন, টাকাটা সময় মতো পৌঁছে যাবে, কেউ যেন কিছু বুঝতে না পারে, বিশেষ করে বাড়ির লোকেরা। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। বাড়ির লোক বলতে তিনি কাদের বোঝাচ্ছেন, আর কিসের টাকাই বা এত গোপনে লেনদেন হচ্ছে? আমি বিষয়টা নিয়ে বেশি না ভেবে নিজের মনকে শান্ত রাখলাম। ভাবলাম হয়তো অফিসের কোনো গোপন আর্থিক বিষয় হবে। কিন্তু এরপর থেকে লক্ষ্য করলাম রিমন ভাই প্রায় এমন কিছু ফোন কল পান যেগুলো তিনি পরিবারের আড়ালে গিয়ে করেন। তার শান্ত স্বভাবের আড়ালে কোথায় যেন এক ধরনের উদ্বেগ লুকিয়ে আছে। তিনি আমার সাথে আগের মতোই বন্ধুভাবাপন্ন ব্যবহার করতেন, কিন্তু আমি তার চোখের দিকে তাকালে আগের সেই নির্ভেজাল স্বচ্ছতা আর দেখতে পেতাম না। আমার মনে হতে লাগলো, যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করি তার হয়তো এমন কোনো দিক আছে যা আমরা কেউই জানি না। আমি দ্বিধায় পড়ে গেলাম, এই সন্দেহের কথা আপুকে বলা ঠিক হবে কিনা। আপু রিমন ভাইকে খুব ভালোবাসে এবং পূর্ণ বিশ্বাস করে। আমি কিছু বললে সে হয়তো কষ্ট পাবে কিংবা আমাকেই ভুল বুঝবে, তাই চুপ করে রইলাম। আমি ঠিক করলাম নিজের মতো করে বোঝার চেষ্টা করব রিমন ভাইয়ের এই অস্বাভাবিক আচরণের পেছনে আসলে কী কারণ লুকিয়ে আছে। আমার মনের গভীরে একটা অজানা কৌতূহল কাজ করতে শুরু করল। সেই দিন থেকেই আমার সহজ বিশ্বাসটা একটু নড়ে গিয়েছিল। আমি আগের মতোই কথা বলতাম, হাসতাম, কিন্তু মনের মধ্যে একটা সতর্কতা তৈরি হয়ে গিয়েছিল। আমি ভাবতেও পারিনি এই ছোট্ট কৌতূহলেই একদিন আমাকে এমন এক সত্যের সামনে দাঁড় করাবে যা আমাদের পুরো পরিবারের শান্তি আর বিশ্বাসকে কাঁপিয়ে দেবে। আমার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছিল,
রিমন ভাই আসলে কি লুকিয়ে রাখছেন? আমার মনের সন্দেহটা পোকা হয়ে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি রিমন ভাইয়ের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করতে শুরু করলাম। তিনি আগের চেয়ে অনেক বেশি সময় ল্যাপটপ আর ফোন নিয়ে ব্যস্ত থাকতেন। প্রায়ই দেখতাম আমি তার ঘরে ঢুকলেই তিনি হয় ল্যাপটপের ট্যাবটি দ্রুত বন্ধ করে দিতেন, নয়তো ফোনের স্ক্রিনটা উল্টো করে রাখতেন। এই আচরণগুলো তার মতো একজন খোলামেলা মানুষের সাথে একদমই খাপ খাচ্ছিল না। আমার কৌতূহল বাড়তে থাকল। আমি ভাবলাম হয়তো তিনি কোনো বড় কাজ সংক্রান্ত সমস্যায় পড়েছেন, যা তিনি পরিবারকে জানাতে চান না। এই ভেবে আমি তাকে সাহায্য করার কথাও ভাবলাম। একদিন সন্ধ্যায় আপু আর মা যখন ছাদে হাঁটাহাঁটি করছিলেন, তখন আমি রিমন ভাইকে কফি দিতে তার ঘরে গেলাম। তিনি তখন ফোনে কথা বলছিলেন। আমাকে দেখেই তিনি দ্রুত ফোনটা কেটে দিলেন। আমি কফির মগটা বাড়িয়ে দিয়ে বললাম, রিমন ভাই, আপনাকে কয়েকদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন। আমি হয়তো কোনো বড় সমাধান করতে পারবো না, কিন্তু আপনার কথা একজন বন্ধুর মতো শুনে দিতে পারি। আমার কথা শুনে তিনি প্রথমে কিছুটা চমকে গেলেন, তারপর একটি হালকা হাসি দিলেন। তিনি আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা আমি ঠিক বোঝাতে পারছিলাম না। এটা সম্পূর্ণ সম্মানের দৃষ্টি না, আবার রাগভাবও ছিল না। তিনি বললেন, শারমিন, তুমি সত্যি খুব বুদ্ধিমান। তোমার আপুর চেয়েও তোমার বোঝার ক্ষমতা ভালো। এই প্রশংসাটা শুনে আমার খুশি হওয়ার কথা থাকলেও কেন জানি না আমার ভালো লাগলো না। তোমার আপুর চেয়েও এই তুলনাটা আমার কেমন জানি মনে হলো। সেই রাতে আমার ঘুম এলো না। তোমার আপুর চেয়েও তোমার বোঝার ক্ষমতা বেশি, কথাটা বারবার আমার মাথায় ঘুরছিল। তিনি কি আমাকে আপুর থেকে আলাদা করে দেখছেন? তিনি কি আমাদের মধ্যে একটি আলাদা দূরত্ব আরোপ করার চেষ্টা করছেন? এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে তুলল। তার বন্ধুত্বপূর্ণ আচরণের পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? আমি কোনো স্পষ্ট প্রমাণ পাচ্ছিলাম না। শুধু মনে হচ্ছিল আমি এক রহস্যময় পরিস্থিতির অংশ হয়ে যাচ্ছি। পরের কয়েকদিনে রিমন ভাই আমার প্রতি আরও যত্নশীল হয়ে উঠলেন। তিনি আমার জন্য এমন কিছু উপহার আনতে শুরু করলেন যা সাধারণত এক দুলাভাইয়ের দেওয়া সীমার মধ্যে ছিল না। একদিন তিনি আমাকে একটা স্মার্টফোন উপহার দিলেন। আমি প্রথম দিন নিতে আপত্তি করেছিলাম, কিন্তু তিনি আপুর সামনে বললেন, আমার ছোট শালিকাটা ভার্সিটিতে পড়ে, তার একটা দরকারি ফোন দরকার, এটা সামান্য উপহার। আপু খুশি হয়ে আমাকে সেটটা নিতে বলল, তবু আমার মনের মধ্যে একটা দ্বিধা থেকে গেল। এই উপহারগুলোর পেছনে কি কোনো লক্ষ্য আছে? আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আরও সতর্ক হতে হবে। রিমন ভাইয়ের অতিরিক্ত বন্ধুত্ব এবং গোপনীয়তা দুটোই আমার কাছে সন্দেহজনক লাগছিল। আমি তার ব্যক্তিগত জিনিসপত্র রোদ্দরে উকি দেবার মতো কোনো অনৈতিক কাজ করব না। কিন্তু নিজের চোখ কান খোলা রাখব। আমি ঠিক করলাম তার রহস্যটা জানতে হবে। যদি তিনি কষ্টে থেকে থাকেন, আমি সাহায্য করব। আর যদি পরিস্থিতি অন্যরকম হয়, তবে আমার বোনের স্বার্থে আমাকে ব্যবস্থা নিতে হবে। একদিন বিকেলে আমি কলেজ থেকে ফিরে দেখি রিমন ভাই বাড়িতে একা। আপু মায়ের সঙ্গে ডাক্তারের কাছে গেছেন। রিমন ভাই বসার ঘরে বসেছিলেন, হাতে একটা ফাইল। আমাকে দেখে তিনি ফাইলটা লুকোতে চেষ্টা করলেন, কিন্তু আমার চোখ পড়ল ফাইলের ওপরের একটি নামের ওপর, MK প্রপার্টিজ। নামটি আমার কাছে পরিচিত মনে হলো, কিন্তু ঠিক কোথায় শুনেছি মনে পড়ল না। রিমন ভাইয়ের মুখের ভাব শূন্যতা দেখে আমার সন্দেহ আরও বাড়ল। রিমন ভাই আমাকে দেখে হাসলেন। আরে শারমিন, ফিরে এসেছ? আজ ইউনিভার্সিটিতে কি হলো বলো? তিনি এমনভাবে কথা বললেন যেন কিছুই ঘটেনি, কিন্তু আমি বুঝতাম তিনি কিছু একটা লুকিয়ে রাখছেন। MK প্রপার্টিজ, এই নামটি আমার মনে গেঁথে গেল। আমি ঠিক করলাম এই সূত্র ধরেই বিষয়টা জিজ্ঞেস করব। রিমন ভাইয়ের এই রহস্যময় আচরণের পেছনে যে কারণই থাকুক না কেন, আমি দেখতে চাইব সত্যটা কি। আমার বোনের ভবিষ্যৎ আর পরিবারের সম্মান সবকিছুই হয়তো এর সাথে জড়িত। MK প্রপার্টিজ, এই নামটা আমাকে কৌতূহলী করে তুলেছিল। আমি ইন্টারনেটে এই নামটি অনুসন্ধান করার চেষ্টা করলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম এই নামে কোনো প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট কোম্পানির অস্তিত্বই নেই। কিছু অস্পষ্ট তথ্য ছাড়া আর কিছুই পেলাম না। আমার সন্দেহ আরও বাড়ল। রিমন ভাইয়ের মতো একজন বড় কর্মকর্তা কেন এমন একটি অখ্যাত প্রতিষ্ঠানের ফাইল নিয়ে এত গোপনীয়তা বজায় রাখবেন? আমি বুঝতে পারছিলাম এখানে কিছু ঠিক নেই, কিন্তু প্রমাণ ছাড়া আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। রিমন ভাই আমার সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখেছিলেন, কিন্তু এখন আমি তার কথার ভেতরের অন্য অর্থগুলো কিছুটা ধরতে পারছিলাম। তিনি প্রায়ই আপুর সরলতা নিয়ে ঠাট্টা করতেন,
আর আমার বুদ্ধির প্রশংসা করতেন। তিনি এমনভাবে কথাগুলো বলতেন যেন তিনি আর আমি একই দলের, আর আপু অন্য কোনো জগতের মানুষ। শারমিন, তোমার আপুটা বড্ড সরল, ও শুধু সংসারটাই বোঝে, কিন্তু তুমি আলাদা, তুমি দুনিয়াটা বোঝো। এই ধরনের কথা তিনি প্রায়ই বলতেন। আমার খুব অস্বস্তি হতো, কিন্তু আমি মুখে হাসি ফুটিয়ে রাখতাম। আমি একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। একদিন দুপুরে আপু যখন ঘুমিয়েছিল, আমি দেখলাম রিমান ভাই তার ল্যাপটপটা বসার ঘরে রেখেই ওয়াশরুমে গেছেন। আমার বুক ধরফর করছিল। আমি জানতাম এটা ঠিক কাজ নয়, কিন্তু আমার ভেতরের সন্দেহটা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। আমি দ্রুত ল্যাপটপটা খুললাম। ভাগ্যক্রমে সেটায় পাসওয়ার্ড ছিল না। আমি তার ইমেল চেক করতে শুরু করলাম। ইনবক্সে সাধারণ অফিসের মেইল ছাড়া কিছুই ছিল না, কিন্তু ড্রাফট ফোল্ডারে গিয়ে আমার চোখ আটকে গেল। সেখানে MK প্রপার্টিজ নামে একটি ফাইল সেভ করা ছিল। আমি দ্রুত ফাইলটা খুললাম। এটা ছিল একটা জমির দলিলের খসড়া। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জমিটা আমার আপুর নামে কেনা হচ্ছে, অথচ টাকার অঙ্কটা এমনভাবে লেখা যা আমার আপুর জানার কথা নয়, এবং সেই টাকাটা রিমান ভাইয়ের নিজের অ্যাকাউন্ট থেকে নয়, বরং অন্য কোনো একটি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করার কথা বলা হয়েছে। আমি দ্রুত ফাইলটার কয়েকটা ছবি আমার ফোনে তুলে নিলাম। ঠিক সেই মুহূর্তে রিমান ভাইয়ের গলার আওয়াজ পেলাম। আমি দ্রুত ল্যাপটপ বন্ধ করে আগের মতো বই নিয়ে বসে পড়লাম। রিমান ভাই আমার দিকে সন্দেহের চোখে তাকালেন। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে আমি তার ল্যাপটপ ধরেছি। তিনি শান্ত গলায় বললেন, কিছু দেখছিলে নাকি? আমার গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না ভাইয়া, একটা বই খুঁজছিলাম। তিনি আর কিছু বললেন না, কিন্তু তার চোখ দুটো যেন আমার ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছিল। আমি বুঝতে পারলাম আমি এমন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে পড়েছি। সেদিন রাত থেকেই রিমন ভাইয়ের আচরণ পুরোপুরি বদলে গেল। তার বন্ধুত্বপূর্ণ মুখোশটা যেন ধীরে ধীরে নেমে যেতে লাগল। তিনি আমার সাথে খুব কম কথা বলতে লাগলেন, কিন্তু যখনই বলতেন তার কথা শুনলে এমন একটা ভীতিকর সতর্কতা কাজ করত। অতিরিক্ত কৌতূহল ঠিক নয় শারমিন, এতে নিজেরই ক্ষতি হতে পারে। একদিন খাওয়ার টেবিলে তিনি কথাটা এমনভাবে বললেন যেন শুধু আমাকেই লক্ষ্য করলেন। আপু কিছুই বুঝতে পারল না, কিন্তু আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম রিমন ভাই শুধু একটা গোপনীয়তার ধারক নন, একই সঙ্গে তার আচরণে উদ্বেগজনক দিকগুলোও রয়েছে। তিনি যা লুকিয়ে রেখেছেন তা কোনো সাধারণ ব্যাপার নাও হতে পারে। এটা কোনো অনৈতিক বা অনিয়মনীয়ত কার্যকলাপের চিহ্নও হতে পারে। তিনি আমার আপুকে অবহিত না করে ব্যবহার করছেন কমপক্ষে এমন একটি সম্ভাবনা আমার মাথায় ঘোরে। আমার ভয় হচ্ছিল, কিন্তু আমি পিছিয়ে আসতে পারছিলাম না। আমার কাছে এখন একটি প্রাথমিক প্রমাণ আছে, সেই দলিলের খসড়া, কিন্তু এটা যথেষ্ট নয়। আপুকে পুরোটা বোঝানোর জন্য আমার আরও শক্ত প্রমাণ দরকার। আমি এখন দুই ধরনের ঝুঁকির সম্মুখীন। একদিকে রিমন ভাইয়ের রহস্যময় আর সম্ভবত অনৈতিক কাজের তথ্য, অন্যদিকে তার দেওয়া সতর্কতা বা চাপ। আমি জানতাম এই পথটা সহজ হবে না, কিন্তু আমার বোনের ভবিষ্যৎ এবং পরিবারের মানসম্মান রক্ষার জন্য আমাকে এগোতেই হবে। আমি ঠিক করলাম রিমন ভাইয়ের পরবর্তী পদক্ষেপ লক্ষ্য করব এবং সুযোগ পেলে তাকে যথাযথভাবে মোকাবেলা করব। আমি তার পরিকল্পনা ফাঁদে ফেলারই পথ খুঁজতে শুরু করলাম। রিমন ভাইয়ের সেই প্রচ্ছন্ন সতর্কবাণীর পর আমি খুব সতর্ক হয়ে গেলাম। আমি তার সাথে যথাসম্ভব কম কথা বলার চেষ্টা করতাম এবং তাকে এড়িয়ে চলতাম। কিন্তু আমি যত তাকে এড়িয়ে চলছিলাম, তিনি যেন তত আমার কাছাকাছি আসার চেষ্টা করছিলেন। তার বন্ধুত্ব আবার ফিরে এসেছে, তবে এবার সেটা আরও কৃত্রিম এবং উদ্দেশ্যমুখী লাগছিল। তিনি আমাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে তিনি আমার উন্নতির শুভাকাঙ্ক্ষী। তিনি আমার পড়াশোনার খরচ, এমনকি বিদেশে পড়াশুনো করার ব্যাপারেও আগ্রহ দেখাতে শুরু করলেন। একদিন তিনি আমাকে একা পেয়ে বললেন, শারমিন, আমি জানি তুমি খুব উচ্চাকাঙ্ক্ষী। তোমার আপুর মতো সাধারণ জীবন তোমার জন্য নয়। আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি জীবনে যা চাও, আমি তোমাকে সেই সুযোগ করে দিতে পারি। তার কথা বলার ধরন এবং দৃষ্টিভঙ্গি আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হলো না। তার এই সহায়তার প্রস্তাবের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য আছে তা বুঝতে আমার বেশি সময় লাগল না। আমার মনে এক ধরনের অস্বস্তি জাগল, কিন্তু আমি মুখে একটা বিনয়ী হাসি ধরে রাখলাম। আমি বুঝতে পারছিলাম তিনি অর্থনৈতিক লোভ দেখিয়ে আমাকে নিজের দিকে টানার চেষ্টা করছেন। আমি ঠিক করলাম এবার আমাকে আপুর সাথে কথা বলতেই হবে। আমি যে প্রমাণগুলো জোগাড় করেছি তা হয়তো সম্পূর্ণ অকাট্য নয়, কিন্তু আপুকে সতর্ক করার জন্য যথেষ্ট। সেদিন রাতে আমি আপুর ঘরে গেলাম।
রিমন ভাই তখন বাড়িতে ছিলেন না, অফিসের কাজে বাইরে গিয়েছিলেন। আমি আপুকে সেই দলিলের খসড়ার ছবিগুলো দেখালাম এবং এমকে প্রপার্টিজ ও রিমন ভাইয়ের গোপন যোগাযোগের কথা বললাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে রিমন ভাই তাকে ব্যবহার করে কোনো আর্থিক অনিয়মের সাথে যুক্ত থাকতে পারেন। কিন্তু আমার কথা শুনে আপু যেভাবে প্রতিক্রিয়া জানালো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপু আমার ফোনটা একপাশে রেখে চিৎকার করে উঠল। সে আমাকে বলল, শারমিন, তোর এত বড় সাহস! তুই আমার স্বামীকে সন্দেহ করিস? রিমন আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর তুই কিনা বলছিস ও আমাকে ঠকাচ্ছে? তুই আসলে রিমনকে ভুল বুঝিস, কারণ তুই জানিস না ও কত ভালো মানুষ। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার বোন, যে আমাকে সবচেয়ে ভালো বুঝত, সেই আজ আমাকে ভুল বুঝছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা বলছি সব সত্যি। রিমন ভাইয়ের কাজে কিছু অস্বচ্ছতা আছে। কিন্তু আপু আমার কোনো কথাই শুনল না। সে আমাকে সাফ জানিয়ে দিল, আজ থেকে তুই রিমন সম্পর্কে আমার সাথে আর একটাও নেতিবাচক কথা বলবি না। ও আমার স্বামী, আমি ওর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। আমি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে রাজি নই। আমার পৃথিবীটা যেন কেঁপে উঠল। আমি যাকে বাঁচানোর চেষ্টা করছি সেই আমাকে শত্রু ভাবছে। রিমন ভাইয়ের প্রতি আপুর এই অন্ধ বিশ্বাসিতার সবচেয়ে বড় দুর্বলতা। আমি বুঝতে পারলাম রিমন ভাই খুব পরিকল্পিতভাবে আপুর মনে নিজের জন্য সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছেন। তিনি জানতেন আপু তাকে এতটাই বিশ্বাস করে যে পৃথিবীর কেউ তার বিরুদ্ধে কিছু বললেও আপু তা মানবে না। আমি একা হয়ে গেলাম। আমার কাছে যে সামান্য প্রমাণ ছিল তাও আপু দেখতে চাইল না। আমি এখন কি করব? একদিকে রিমন ভাইয়ের মতো ধূর্ত একজন মানুষ, অন্যদিকে আমার মনের অন্ধ বিশ্বাস। আমি সেই রাতে ঘুমাতে পারলাম না। আমার মনে হলো আমি হেরে যাচ্ছি। কিন্তু পরক্ষণেই আমার মনে পড়ল, এটা শুধু আমার বোনের জীবনের প্রশ্ন নয়, এটা আমাদের পুরো পরিবারের সম্মানের প্রশ্ন। রিমন ভাই যদি কোনো আর্থিক কেলেঙ্কারিতে ফেঁসে যান, তবে তার সাথে আমার আপুর নামও জড়িয়ে পড়বে। আমি আপুকে এই বিপদ থেকে রক্ষা করবই, যেভাবেই হোক। আমাকে এমন একটা অকাট্য প্রমাণ জোগাড় করতে হবে যা দেখে আপু আর চোখ ফিরিয়ে রাখতে পারবে না। আমি সিদ্ধান্ত নিলাম, আরও গভীরে খুঁজে বের করব এবং রিমন ভাইয়ের আসল চরিত্র ও কাজের উদ্দেশ্য সবার সামনে উন্মোচন করব। আমি জানি এই কাজটা করতে গিয়ে আমার অনেক বড় বিপদ হতে পারে। রিমন ভাই আমার ক্ষতি করার চেষ্টাও করতে পারেন, কিন্তু আমি ভয় পেলাম না। সত্যকে প্রকাশ করার জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হবে। আমার লড়াইটা এখন শুধু রিমন ভাইয়ের বিরুদ্ধে নয়, আমার বোনের অন্ধ বিশ্বাসের বিরুদ্ধেও। আপুর কাছ থেকে ওরকম ব্যবহার পাবার পর আমি কিছুদিন চুপচাপ ছিলাম। আমি বুঝতে পারছিলাম রিমন ভাই আমার আর আপুর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি করতে সফল হয়েছেন। তিনি এখন নিশ্চয়ই ভাবছেন আমি ভয় পেয়ে পিছিয়ে গেছি। আমি ইচ্ছে করেই তার সামনে এমন আচরণ করতে শুরু করলাম যেন আমি তার ব্যাপারে আর আগ্রহী নই। আমি আমার পড়াশুনো আর ভার্সিটির কাজে ব্যস্ত থাকার ভান করতে লাগলাম। রিমন ভাইও আমার এই পরিবর্তনে বেশ সন্তুষ্ট বলে মনে হলো। তিনি আমার সাথে আবার সেই আগের মতো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করলেন। কিন্তু আড়ালে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। আমি জানতাম এমকে প্রপার্টিজের রহস্য উদ্ঘাটন করতে পারলেই আমি রিমন ভাইয়ের আসল চরিত্রটা প্রকাশ করতে পারব। আমি সেই দলিলের খসড়ায় থাকা জমির ঠিকানাটা নোট করে রেখেছিলাম। একদিন ভার্সিটির কথা বলে আমি সেই ঠিকানায় গেলাম। জায়গাটা ছিল শহরের এক প্রান্তে। সেখানে গিয়ে আমি দেখলাম ওটা কোনো খালি জমি নয়, ওখানে একটা পুরনো বাড়ি আছে। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারলাম ওই বাড়িটা সম্প্রতি এক ডেভেলপার কোম্পানি কিনে নিয়েছে। আমি আরও খোঁজ নিয়ে জানতে পারলাম যে ডেভেলপার কোম্পানি ওই জায়গাটা কিনেছে তার সাথে রিমন ভাইয়ের অফিসের একটি বড় প্রজেক্ট চলছে। এতে আমার বুঝতে বাকি রইল না যে রিমন ভাই তার দায়িত্বের অপব্যবহার করে কোনো গোপন আর্থিক কারসাজিতে যুক্ত আছেন। তিনি হয়তো অফিসের সম্পদের মাধ্যমে আপন নামে সম্পত্তি ক্রয় করেছেন, যাতে পরে সেটা উচ্চ মূল্যে বিক্রি করে অবৈধভাবে লাভ তুলতে পারেন। আমার কাছে এখন একটা ধারণা তৈরি হলো, কিন্তু প্রমাণ ছিল না। আমি ঠিক করলাম আমাকে রিমন ভাইয়ের অফিসের ভিতরের খবর জানতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? হঠাৎ আমার মাথায় একটা পরিকল্পনা এলো। রিমন ভাইয়ের অফিসে আমার এক বন্ধুর বড় ভাই চাকরি করেন। আমি বন্ধুকে অনুরোধ করলাম সে তার ভাইয়ের মাধ্যমে অফিসে চলমান প্রকল্প সম্পর্কে সাধারণ কিছু তথ্য জানতে পারলে জানিয়ে দেবে। আমি তাকে সবকিছু খোলাসা করে বলিনি, শুধু বলেছিলাম যে আমার একটি প্রজেক্টের জন্য কিছু তথ্য দরকার। কয়েকদিন পর আমার বন্ধু খবর নিয়ে এলো।
তার ভাই জানিয়েছেন রিমন ভাই সম্প্রতি অফিসের একটি বড় প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত। তিনি এমন একটি প্রজেক্ট অনুমোদনের চেষ্টা করছেন যেটা কোম্পানির জন্য লাভজনক নয়, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এর প্রতি অস্বাভাবিক আগ্রহ দেখাচ্ছেন। এমনকি তিনি বোর্ডের অন্যান্য ডিরেক্টরদের সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন এই প্রজেক্টটি অনুমোদনের জন্য। এই তথ্য আমার সন্দেহকে আরও শক্ত করে তুলল। আমি বুঝতে পারলাম রিমন ভাই খুব বড় একটি গোপন পরিকল্পনা করছেন। তিনি শুধু আমার আপুকেই প্রতারিত করছেন না, বরং নিজের কোম্পানির স্বার্থও নষ্ট করছেন। এই মানুষটা টাকার লোভের নৈতিকতার সীমা ভুলে গেছেন। আমার এখন এমন একটা প্রমাণ দরকার যা দিয়ে আমি আপুকে বোঝাতে পারব যে তার স্বামী একজন দুর্নীতিগ্রস্ত ও প্রতারক ব্যক্তি। আমি রিমন ভাইয়ের প্রতিটি পদক্ষেপের ওপর সতর্ক নজর রাখতে শুরু করলাম। আমার এই অনুসন্ধান যে রিমন ভাইয়ের নজর এড়িয়ে যাচ্ছিল তা নয়, তিনি হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন। একদিন রাতে তিনি আমাকে বললেন, শারমিন, তুমি আজকাল অনেক বাইরে যাচ্ছ, পড়াশোনায় মন দাও, মনে রেখো কিছু কিছু বিষয় না জানাই ভালো। তার কণ্ঠে ছিল এক ধরনের সতর্কতা। আমি ভয় পেলেও তার এই কথা আমাকে আরও দৃঢ় করল। আমি ঠিক করলাম যে কোনো বাধা আসুক আমি সত্যটা উদ্ঘাটন করব। আমি জানতাম রিমন ভাই খুব চালাক, তিনি কোনো প্রমাণ সহজে রাখবেন না। আমাকে এমন একটি সুযোগের অপেক্ষায় থাকতে হবে যখন তিনি অসতর্ক হবেন। আমি তার সেই গোপন ফোনটির দিকে নজর দিতে শুরু করলাম যেটিতে তিনি ব্যক্তিগত আলাপ করতেন। আমি ধারণা করলাম ওই ফোনেই তার সন্দেহজনক কথাবার্তা বা সূত্র থাকতে পারে। আমি কেবল উপযুক্ত সুযোগের অপেক্ষা করতে লাগলাম। সুযোগটা আসতে খুব বেশি দেরি হলো না। আমাদের বাসায় একটা বড় পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপু আর মা সারাদিন রান্নাবান্না আর অতিথিদের নিয়ে ব্যস্ত ছিলেন। রিমন ভাইও মেহমানদের সাথে কথা বলায় মগ্ন ছিলেন। আমি জানতাম এই ধরনের পরিস্থিতিতে মানুষ একটু হলেও অন্যমনস্ক থাকে। আমি লক্ষ্য রাখছিলাম রিমন ভাইয়ের সেই গোপন ফোনটার উপর। তিনি ফোনটা সাধারণত নিজের পকেটেই রাখতেন, কিন্তু আজ তিনি সেটা চার্জে দিয়েছিলেন তার ঘরের ভেতরের একটা প্লাগ পয়েন্টে। আমি দেখলাম রিমন ভাই বসার ঘরে সবার সাথে গল্প করছেন। আমি আস্তে করে তার ঘরে ঢুকলাম। আমার বুক ধরফর করছিল। যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে, এই ভয় আমার মাথায় কাজ করছিল। কিন্তু তার চেয়েও বড় ছিল সত্যটাকে সামনে আনার জেদ। আমি ফোনটা দ্রুত তুলে রাখলাম। সেটা লক ছিল। কিছুক্ষণ চিন্তা করে আমি হঠাৎ দেখতে পেলাম ফোনটার স্ক্রিনে কোনো নোটিফিকেশন ঝলমল করে উঠেছে, আর সেখানে MK নামটি স্পষ্ট। ফোনটা লক থাকা অবস্থাতেই স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল। MK নামটি স্পষ্ট দেখা যাচ্ছিল। আমার রহস্যের দরজা যেন সেই মুহূর্তেই খুলে গেল। আমার হাতে সময় খুব কম ছিল। স্ক্রিনে দেখেই আমি বুঝলাম MK নামটি বারবার আসছে। আমি ফোনের উপর থেকে দ্রুত একটি ছবি তুলে নিলাম, যাতে পরে আপুকে দেখাতে পারি। এছাড়া স্ক্রিনে থাকা নম্বরটি কেবল কাগজে লিখে নিলাম, কোনো কন্টেন্ট সংরক্ষণ বা কপি করিনি। আমি যখন ফোনটা আগের জায়গায় রাখতে যাচ্ছি, ঠিক তখনই দরজায় রিমন ভাইয়ের গলা শুনতে পেলাম। তিনি সম্ভবত ফোনটা নিতেই আসছিলেন। আমার পালানোর কোনো পথ ছিল না। আমি খাটের নিচে লুকিয়ে পড়লাম। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। রিমন ভাই ঘরে ঢুকলেন। তিনি ফোনটা হাতে নিলেন, স্ক্রিনটা অন করলেন, কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। আমার মনে হলো তিনি হয়তো বুঝতে পেরেছেন যে কেউ তার ফোন ধরেছিল। তিনি ঘরের চারদিকে তাকালেন। আমার মনে হচ্ছিল আমার হৃদস্পন্দনের শব্দ তিনি হয়তো শুনতে পাচ্ছেন, কিন্তু তিনি আর কিছু না দেখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর আস্তে করে খাটের নিচ থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। আমার হাতে এখন অকাট্য প্রমাণ। রিমন ভাই একজন জালিয়াত, একজন প্রতারক। তিনি আমার বোনকে শুধু ঠকাননি, তিনি তার জীবনকেও এক ভয়াবহ আর্থিক বিপদের মুখে ফেলে দিয়েছেন। ব্যাংক লোনের কাগজে আপুর সই জাল করা হয়েছে, যার মানে রিমন ভাই পালিয়ে গেলে পুরো দায়টা আমার আপুর উপর এসে পড়বে। আমি আর এক মুহূর্তও দেরি করতে চাইনি, কিন্তু আমি জানতাম এই প্রমাণগুলো আপুকে দেখানোর আগে আমাকে আরও একটা কাজ করতে হবে। আমি ঠিক করলাম রিমন ভাইয়ের আসল উদ্দেশ্যটা শুধু আর্থিক প্রতারণা নয়, এর চেয়েও গভীর কিছু। তিনি আমাকে যে সহযোগিতার কথা বলেছিলেন তার পেছনের আসল মানসিক উদ্দেশ্যটাও আমার জানা দরকার। আমি আপুকে সবটা জানানোর আগে রিমন ভাইয়ের মুখোশটা পুরোপুরি উন্মোচন করতে চেয়েছিলাম। আমি তার সাথে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে দেখাতে চেয়েছিলাম যে আমি তো সব ষড়যন্ত্র বুঝে গেছি।
আমি রিমন ভাইকে একটি সংক্ষিপ্ত মেসেজ পাঠালাম। আমার কাছে কিছু গুরুতর তথ্য আছে, দয়া করে কথা বলুন, না হলে আমাকে আইনি পরামর্শ নিতে হবে। আমি জানতাম এটা একটা বড় ঝুঁকি, কিন্তু এই ঝুঁকিটা না নিলে তার ভেতরের আসল চরিত্র কখনই প্রকাশ পেত না। আমি তার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মেসেজটা পাওয়ার পর রিমন ভাইয়ের প্রতিক্রিয়া ছিল ঠিক যেমনটা আমি আশা করেছিলাম। তিনি প্রথমে আমাকে কয়েকবার ফোন করার চেষ্টা করলেন। আমি ফোন ধরিনি। তারপর তিনি আমাকে মেসেজ পাঠালেন, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না, বাসায় এসো, সামনাসামনি কথা বলবো। তার মেসেজে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। আমি বুঝতে পারলাম আমার তীর ঠিক জায়গায় লেগেছে। আমি তাকে উত্তর দিলাম, আমি বাসায় আসব, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি তাকে এমন একটা সময়ের কথা বললাম যখন আপু বা বাবা মা কেউ বাড়িতে থাকবে না। আমি আপুকে ফোন করে বললাম সে যেন মাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, মায়ের একটা রুটিন চেকআপের কথা বলে। আপু প্রথমে একটু আপত্তি করলেও মায়ের স্বাস্থ্যের কথা ভেবে রাজি হয়ে গেল। বাবা অফিসে ছিলেন। আমি নিশ্চিত ছিলাম বাড়িতে শুধু আমি আর রিমন ভাই থাকব। আমি আমার ফোনটা ভয়েস রেকর্ডার অন করে জামার পকেটে রেখে দিলাম। আমি জানতাম আজ তার প্রকৃত স্বরূপটা প্রকাশ পাবে। আমি যখন বাড়িতে ঢুকলাম তখন রিমন ভাই বসার ঘরে পায়চারি করছিলেন। তার চেহারায় সেই শান্ত অমায়িক ভাবটা ছিল না, চোখে ছিল এক ধরনের উৎকণ্ঠা। আমাকে দেখেই তিনি দরজাটা বন্ধ করে দিলেন। কর্কশ গলায় বললেন, কি জানো তুমি? কিসের প্রমাণ আছে তোমার কাছে? আমি শান্তভাবে ফোনটা বের করে তাকে সেই মেসেজের ছবিগুলো দেখালাম। ছবিগুলো দেখা মাত্র তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার অন্যায় কাজের পরিণতি এখন কাছেই। তিনি হঠাৎই তার সুর পাল্টে ফেললেন। আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলেন, শর্মিন, দয়া করে এই ব্যাপারটা বাড়াবাড়ি করো না। আমি যা করেছি সেটা ভুল হয়েছে, আমি স্বীকার করছি। তুমি চাইলে আমি সব ঠিক করে দেব, কেবল চুপ থাকো। তার এই আচরণ দেখে আমি বিস্মিত হয়ে গেলাম। যাকে আমি একসময় পরিবারের অংশ ভেবেছিলাম, সে আজ নিজের স্বার্থে এতটা নিচে নামতে পারে এটা কল্পনাতেও ছিল না। আমি দৃঢ় গলায় বললাম, আপনি আমার আপুর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনি তার সই জাল করেছেন, এটা অপরাধ। আমার কথা শুনে তিনি কৃত্রিম হাসি দিলেন, বললেন, তুমি বুঝতে পারছো না শারমিন, আমি কেবল পরিবারের মঙ্গলের জন্যই কাজ করছিলাম। তোমার আপু সবকিছু সামলাতে পারে না, আমি ভেবেছিলাম তুমি বুঝবে। তার এই কথাগুলো শুনে আমার রাগের শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম তার কথার আড়ালে নিজের অপরাধ ঢাকার চেষ্টা চলছে। তিনি চাইছিলেন আমাকে প্রভাবিত করতে, যেন আমি তার অপরাধ গোপন রাখি। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম সত্য প্রকাশ করার জন্য। আমি বললাম, আপনার এই অন্যায় আমি আর লুকাবো না, সত্য প্রকাশ পাবে যেভাবেই হোক। আমার এই কথায় তিনি আরও রেগে গেলেন, বললেন, তুমি এটা বাইরে জানালে তুমি সমস্যায় পড়তে পারো, ভেবে দেখো। তার গলায় এক ধরনের হুমকি শোনা যাচ্ছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে দরজার দিকে এগোলাম। ঠিক তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। রিমন ভাই থমকে গেলেন। আমি দরজাটা খুলে দিলাম। বাইরে আপু আর মা দাঁড়িয়ে। তারা হয়তো কিছু একটা আঁচ করতে পেরে তাড়াতাড়ি ফিরে এসেছেন। আপু আমার আতঙ্কিত মুখ আর রিমন ভাইয়ের অস্বাভাবিক আচরণ দেখে অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, কি হয়েছে শারমিন, তোকে এমন লাগছে কেন? রিমন ভাই দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু না, শারমিন একটু অসুস্থ বোধ করছে। কিন্তু আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি আপুর হাতটা শক্ত করে ধরলাম। আমার গলা কাঁপছিল। আমি বললাম, আপু, আমি তোকে যা বলেছিলাম সব সত্যি। রিমন ভাই একজন প্রতারক। রিমন ভাই চিৎকার করে উঠলেন, শারমিন মিথ্যা কথা বলছে, ও আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আপু একবার আমার দিকে আর একবার রিমন ভাইয়ের দিকে তাকাচ্ছিল। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। সে হয়তো তখনও রিমন ভাইকে বিশ্বাস করতে চাইছিল। আমি বুঝতে পারলাম এটাই শেষ সুযোগ। আমি আমার পকেটে রাখা ফোনটা বের করলাম, যেটা এতক্ষণ ধরে সব রেকর্ড করছিল। আমি ভয়েস রেকর্ডারটা অন করলাম। পুরো বসার ঘরে রিমন ভাইয়ের কথাবার্তা বেজে উঠল। তার আর্থিক অনিয়মের কথা এবং আমাকে বিষয়টি প্রকাশ না করার জন্য অনুরোধ, এবং সবশেষে আমার আপুকে অবজ্ঞার ভাষায় নতুন জীবন শুরু করার প্রস্তাব। রিমন ভাইয়ের কথাগুলো শুনে মা সেখানেই বসে পড়লেন। আর আপু, সে যেন পাথর হয়ে গেল। তার চোখ দিয়ে পানি পড়ছিল না। সে শুধু শূন্য দৃষ্টিতে রিমন ভাইয়ের দিকে তাকিয়েছিল। রিমন ভাইয়ের এতক্ষণের দম্ভ, এতক্ষণের অহংকার এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি নিজের স্বর শুনে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না।
তিনি কিছু একটা বলার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। আপু আস্তে আস্তে রিমন ভাইয়ের দিকে এগিয়ে গেল। তার চোখে ছিল না কোনো ঘৃণা, শুধু গভীর এক বিস্ময় আর কষ্ট। সে কাঁপতে কাঁপতে শুধু একটা কথাই বলল, কেন? আমি তো তোমাকে সব দিয়েছিলাম। সেই রাতেই বাবা পুলিশকে খবর দিলেন। রিমন ভাইয়ের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং কোম্পানির অর্থ আত্মসাতের মামলা হলো। আমার কাছে থাকা প্রমাণগুলোই তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ালো। এমকে প্রপার্টিজে সেই লোকটিও ধরা পড়ল। জানা গেল রিমন ভাই দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করে আসছিলেন। তার মিষ্টি ব্যবহার আর রোমাইক আচরণের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অপরাধী। আমাদের পরিবারটা একটা বড় ঝড় থেকে বেঁচে গেল, কিন্তু আপুর জীবনটা ভেঙে চুরমার হয়ে গেল। আপুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমাদের অনেক সময় লেগেছে। সে প্রথমে আমার সাথেও কথা বলতো না, হয়তো সে নিজেকেই দোষারোপ করত। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল আমি যা করেছি তা আমাদের পরিবারকে এবং তাকে একটা বড় বিপদ থেকে বাঁচানোর জন্যই করেছি। সে আমাকে জড়িয়ে ধরে সেদিন অনেক কেঁদেছিল। আমি আমার বোনকে ফিরে পেয়েছিলাম, কিন্তু তার জীবনের ক্ষতটা হয়তো কোনো দিনে পুরোপুরি শুকাবে না। এই ঘটনাটা আমার জীবনটাকেও পুরোপুরি বদলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি পৃথিবীটা যতটা সুন্দর দেখায় ততটা সুন্দর নয়। মিষ্টি কথার আড়ালে, বন্ধুত্বের মুখোশের আড়ালে এমন অনেক মানুষ লুকিয়ে থাকে যাদের উদ্দেশ্য ভয়ঙ্কর হতে পারে। আমি রিমন ভাইকে আমার ভাইয়ের মতো সম্মান করতাম। আমার সবচেয়ে ভালো বন্ধুদের একজন বলে ভাবতে শুরু করেছিলাম। ভাবতেও পারিনি সেই বিশ্বাসী সুযোগ নিয়ে তিনি এমন নোংরা খেলা খেলতে পারেন। বন্ধুরা, সেদিন আমার বোনের পৃথিবীটা ভেঙে গিয়েছিল, কিন্তু মিথ্যার ওপর গড়া প্রাসাদ ভেঙে যাওয়াই ভালো। সেই দিনের ঘটনা আমাকে একটা কঠিন সত্য শিখিয়েছে। জীবনে চলার পথে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। সবার সাথে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখাটা জরুরি। সরলতা ভালো, কিন্তু অতিরিক্ত সরলতা কখনো কখনো নিজের জন্য সবচেয়ে বড় বিপদ ডেকে আনে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ সব মিষ্টি কথার পেছনে মিষ্টি উদ্দেশ্য থাকে না। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো, সম্মান এবং বিশ্বাসের মধ্যে একটি সূক্ষ্ম রেখা আছে। আমরা অনেককেই সম্মান করতে পারি, কিন্তু বিশ্বাস করার আগে বারবার যাচাই করা উচিত। বিশেষ করে যখন কেউ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে অতিরিক্ত বন্ধুত্ব দেখানোর চেষ্টা করে, তখন আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমার এই গল্পটা যদি আপনাদের সচেতন করতে পারে, তাহলেই আমি সার্থক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।